L2, আর এখন আমরা যে লেকচারটা শুরু করব সেটা হলো L4। সো L1 L2 দুইটা শেষ হয়েছে, আর আমরা এখন পড়বো L4। মাঝখানে L3টা বাকি থাকবে। সো L3টা আমরা আগামী শনিবার দিন ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব, ঠিক আছে? সো আজকে L4টা পড়ছি। সো L4 এর মধ্যে আমাদের যে জিনিসটা পড়বো সেটা হলো প্রজেক্ট শিডিউলিং টেকনিক পড়বো আমরা। সো প্রজেক্ট শিডিউলিং মানে হচ্ছে যে ধরেন আমরা যখন কোনো একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে যাব, এই প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে গেলে আসলে কতদিন সময় লাগতে পারে, প্রজেক্টের কিভাবে আমরা টাইমিংটা অ্যালোকেট করব। সো এই টাইমিংটা অ্যালোকেট করতে গেলে আসলে কোন কোন প্রসেসগুলো আপনার জন্য খুবই ভাইটাল, যে প্রসেসগুলোতে আপনার ডিলে করার কোনো সুযোগ থাকবে না। আবার কিছু কিছু জায়গায় আছে যে প্রজেক্টগুলোতে চাইলে আপনি ইন্টেনশনালি ডিলে করতে পারবেন, কিন্তু প্রজেক্টের অ্যাকচুয়ালি যে ডেডলাইন ফেল করবে না। সো আমরা আজকের এই লেকচারে প্রজেক্টের যে শিডিউলিং টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো শিখবো। তার মধ্যে একটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড বা সিপিএম মেথড, আর আরেকটা হচ্ছে প্রজেক্ট এভালুয়েশন এন্ড রিভিউ টেকনিক বা পার্ট অ্যানালাইসিস। সো আমরা একটা একটা করে শিখবো ইনশাআল্লাহ। সো আমরা এর আগে একটা জিনিস একটু শিখবো, সেটা হলো অ্যাক্টিভিটি নেটওয়ার্ক ডায়াগ্রাম। অ্যাক্টিভিটি নেটওয়ার্ক ডায়াগ্রামটা বোঝার জন্য আমরা ধরে নিচ্ছি আমরা একটা প্রজেক্ট করতে চাই। আমরা এখানে একটা বিল্ডিং প্রজেক্ট, হাউস বিল্ডিং প্রজেক্টের ডাটা নিয়ে অ্যানালাইসিস করব, কারণ এটা যেহেতু খুব সহজ একটা জিনিস, আপনাদের বুঝতে সহজ হবে। সো আমরা এখানে হয়তো ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স এর কোনো পার্টটা আমরা অ্যানালাইসিস করব না, অথবা অ্যাসাইনমেন্ট হিসেবে তো আপনাদেরকে দিব, বাট বোঝার সহজের জন্য আমি বিল্ডিং প্রজেক্টটা আপনাদেরকে বোঝাচ্ছি শিডিউলিং টেকনিকটা কভার করার জন্য। সো এখন দেখেন, আমরা যদি কোনো একটা বাড়ি করতে চাই, সো বাড়ি করতে গেলে আসলে আমাদের কি কি কাজ করতে হয়। তো বাড়ি করতে গেলে আমার যে কাজগুলো করতে হয়, ধরে নিচ্ছি একদম প্রথমে যে কাজটা করতে হয় আমাকে, প্রথম কাজটা সেটা হলে আমাকে একটা ডিজাইন করতে হয়, যে আসলে আমি যে বাড়িটা করতে চাই বাড়িটার জন্য একটা ডিজাইন করা দরকার, এবং এটার জন্য একটা ফাইন্যান্সিং দরকার, যে আসলে কত টাকা লাগবে। এবং আমি ধরে নিচ্ছি যখন আমি একটা বাড়ি করতে যাব, এই ডিজাইন করতে গেলে এবং টাকা পয়সা অ্যারেঞ্জ করতে আপনার 3 মাস সময় লাগবে। ধরে নিচ্ছি যদি বাস্তবতার প্রেক্ষাপটে চিন্তা করেন, আসলে একটা বাড়ির ডিজাইন করা এবং এটার জন্য ফাইন্যান্স অ্যারেঞ্জ করা আসলে 3 মাসে হয় না, বাট আমরা ধরে নিচ্ছি যে এটা 3 মাসে করা যাবে। এবং ধরেন এখানে একটা প্রিডিসেসর আছে। প্রিডিসেসর মানে হচ্ছে যখন আমি এই 1 নাম্বার কাজটা করতে যাব, এই কাজটা অন্য কোনো কাজের সাথে ডিপেন্ডেন্ট কিনা। ধরে নেন এখানে আমরা দেখাচ্ছি যে এই কাজটা আসলে অন্য কোনো কাজের সাথে ডিপেন্ডেন্ট না। আপনি ধরে নিতে পারেন, অনেক ক্ষেত্রে আপনার কোশ্চেন আসতে পারে, হ্যাঁ আপনার বাড়ি করার আগে তো আপনার জায়গা কিনতে হবে, সো জায়গা না কিনলে আপনি কিভাবে বাড়ি করবেন অথবা বাড়ির ডিজাইন করবেন, তাই না? সো ইন দ্যাট কেস আমরা ধরে নিচ্ছি, আমরা তর্কের খাতিরে না, আমরা জাস্ট ধরে নিচ্ছি একটা প্রবলেম সলভ করার জন্য যে আমার জায়গাটা আছে এবং এই জায়গার উপরে আমি আমার বাড়িটা করতে চাই এবং এর জন্য টাকা দরকার। দ্যাটস ওয়াই এই যে বাড়ির ডিজাইন করব এবং টাকা পয়সা অ্যারেঞ্জ করব, এইটা করার আগে আমার অন্য কারো উপরে ডিপেন্ডেন্ট নাই, অথবা অন্য কোনো কাজ আমাকে করতে হবে না। যখন আমি এই ডিজাইনটা করব, টাকা পয়সা অ্যারেঞ্জ হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আমি কি করব, আমার বাড়ির ফাউন্ডেশনটা করতে চাই। সো বাড়ির যে ফাউন্ডেশনটা আছে, বাড়ির ফাউন্ডেশনটা যদি করতে চাই, এই কাজটা কমপ্লিট করতে হলে দেখেন এটার একটা প্রিডেসেসর আছে। কই? 1 নাম্বার প্রিডেসেসর। প্রিডেসেসর মানে হচ্ছে যে যখন আমি বাড়ির ফাউন্ডেশন করতে যাব তখন আমাকে অবশ্যই বাড়ির ডিজাইন থাকতে হবে, যে এই যে 1 নাম্বার যে পার্টটা আছে সেই 1 নাম্বার পার্টটা আপনার এখানে থাকতে হবে। প্রিডিসেসর 1 মানে হচ্ছে আমাকে 1 নাম্বার পার্টটা কমপ্লিট করে তারপরে 2 নাম্বার কাজে আমাকে হাত দিতে হবে। এবং এই কাজটা যখন আমি করব, লে ফাউন্ডেশন করতে আমার টোটাল লাগবে হচ্ছে 2 মাসের মতো এই পুরো কাজটা কমপ্লিট করতে। এখন দেখেন যখন আমি এই কাজটা করতে যাব, কাজটা করার জন্য আমাকে am I audible? জি স্যার। আচ্ছা, ওকে। সো এরপরে যেটা হলো, ধরেন 2 মাস 2 নাম্বার কাজ কমপ্লিট করার পরে আমি যদি থার্ড স্টেপ যাই, যে আমাকে অর্ডার এবং রিসিভ ম্যাটেরিয়াল, আমাকে যে র ম্যাটেরিয়াল গুলো লাগবে, সিমেন্ট লাগবে, ইট লাগবে, বালু লাগবে, সেই পার্ট যেগুলো আছে সেগুলো আমাকে অর্ডার করতে হবে এবং রিসিভ করতে হবে। এবং এই কাজটা করার আগে আমাকে কি করতে হবে, অবশ্যই ফাউন্ডেশনের জন্য যে ডিগিং হোল অথবা যে জায়গা যে রেডি গুলো আছে সেই কাজগুলো আমাকে অবশ্যই করে নিতে হবে। দ্যাটস ওয়াই এই জন্যই বলতেছি যে এইটা আগে, এই 3 নাম্বার কাজটা করতে হলে 2 নাম্বারটা আগে ক্লোজ করে নিতে হবে, এবং 2 করার পরে আমরা কি করতে পারবো, 3 নাম্বার কাজটা করতে পারবো।
এবং এই কাজটা করতে আমার 1 মাসের মতো সময় লাগবে, এই 3 নাম্বার কাজটা। এরপরে আমি বিল্ডিং করতে চাই, বাড়ির কাজ শুরু করব। বাড়ির কাজ শুরু করার জন্য অবশ্যই কি লাগবে? 2 এবং 3 দুইটা একসাথে কমপ্লিট থাকতে হবে। তার মানে এই দুইটা যখন এট এ টাইম কমপ্লিট হবে তখনই আমি কেবলমাত্র 4 নাম্বার করতে পারবো। এর আগে কি ছিল? শুধুমাত্র 1 নাম্বার কমপ্লিট হলে 2 করা যেত, শুধু 2 কমপ্লিট হলে 3 করা যেত, এবং 4 নাম্বার বলতেছে যে আপনার লে ফাউন্ডেশন এবং অর্ডার রিসিভ ম্যাটেরিয়াল দুইটা কমপ্লিট হলে আমি বাড়ির কাজ শুরু করতে পারবো। এবং এই কাজটা কমপ্লিট হলে আমার লাগবে হচ্ছে অ্যারাউন্ড 3 মাসের মতো। 3 মান্থস এর মতো আমার একটা টাইমলাইন লাগবে। এরপরে দেখেন বাড়ির কাজ করা শেষ। বাড়ির কাজ করার পরে ধরেন এখানে আমরা বলছি হচ্ছে বাড়ির রং করতে চাই। রং করার জন্য অবশ্যই কি করতে হবে? আমাকে বাড়িটা কমপ্লিট করতে হবে, 4 নাম্বার পয়েন্ট কমপ্লিট করতে হবে, এবং এই রং করতে আমার 1 মাসের মতো সময় লাগবে। এরপরে যেটা আসতেছে সিলেক্ট কার্পার, এটা কার্পেন্টার হবে, এখানে হয়তো একটু মিস্টেক হয়েছে আমাদের। সো এই কাজটা কমপ্লিট করতে হলে দেখেন 4 এবং 5 দুইটাই কমপ্লিট করতে হবে। যে যদি আমি কার্পেন্টারকে ঠিক করতে চাই, কার্পেন্টারকে নিয়ে আসতে চাই, 4 এবং 5 এই দুইটা কাজ একসাথে যখন কমপ্লিট হবে তখন আমি 6 এর কাজ শুরু করতে পারবো, এবং এই কাজটা করতে 1 মাসের মতো সময় লাগবে। তাহলে যখন আমি 7 নাম্বার কাজটা, পুরো বিল্ডিং এর কাজটা শেষ করতে চাই, কাজটা শেষ করতে হলে অবশ্যই আমাকে 6 নাম্বার আগে ক্লোজ করতে হবে, এবং এই 7 নাম্বার কাজ ইটসেলফ করতে আমার 1 মাসের মতো সময় লাগবে, তাই তো? সো ওভারঅল দেখেন আমার কিন্তু ওভারঅল একটা টাইমিং দাঁড়ালো, কোন কাজটা আগে করব পরে করব, কি কি কাজ করতে হবে লিস্ট থাকলো, এবং কোন কাজটা আগে করব কার কার উপর ডিপেন্ডেন্সি সব কিন্তু আমার এই লিস্টের মধ্যে চলে আসলো। এখন আমরা যদি বলি এই প্রজেক্টটা করতে আমাদের কতদিন সময় লাগবে, কি মনে হয়? নাবিল হোসেন, নাবিল, নাবিল আছেন আমাদের সাথে? আমারত। জি স্যার। আচ্ছা, আমরা এই যে প্রজেক্টটা করতে চাই যেখানে 1 নাম্বার থেকে 7টা কাজ আছে, 1 থেকে 7 পর্যন্ত কাজ আছে, টোটাল এই কাজটা করতে আসলে কতদিন সময় লাগতে পারে আমাদের প্রজেক্টটা কমপ্লিট করতে? স্যার এই যে যতগুলো স্যার টাইম আছে হুম। এখানে স্যার সবগুলাকে যোগ করে করে। আচ্ছা, তার মানে ধরে নিচ্ছি এই সবগুলো যোগ করলে যতদিন লাগবে সেটাই তো আমার টাইম, তাই না? জি স্যার। আচ্ছা, ওকে, দ্যাটস ফাইন। আমরা আসলে একটু দেখতে চাই যে আসলে এতটুকু আমার সময় লাগে কিনা। ঠিক আছে, এখানে আমার কতটুকু সময় লাগে দেখেন তো। 3 2 5 6 9 10 11 12, তার মানে আমার এখানে টোটাল 12 মাসের মতো সময় লাগবে, তাই তো? জি স্যার। ওকে, ঠিক আছে, আমরা একটু মাথায় রাখলাম এটা, আমরা আসলে একটু করতে চাই প্র্যাকটিক্যালি। এখন এই কাজটা যখন আমি করব, কাজটা করার জন্য আমি কিন্তু লিস্ট আপ করে ফেলছি। এখন আমি একটা ডায়াগ্রামের মধ্যে এই কাজটা ফেলবো যাতে করে আমি দেখতে পারি যে আসলে একটার পর একটা কাজ করার পাশাপাশি কোনো কাজ প্যারালালি করা যায় কিনা, সেই জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করে দেখতে পারি। যেমন ধরেন এই ডায়াগ্রামটা আঁকার জন্য দুইটা ধরনের নেটওয়ার্ক থাকে, যেটাকে আমরা এই যে কাজগুলো বললাম কাজগুলোকে একটা নেটওয়ার্ক ডায়াগ্রামে দেখাতে পারি। একটাকে বলতেছি অ্যাক্টিভিটি অন অ্যারো, আরেকটা হচ্ছে অ্যাক্টিভিটি অন নোড। সো একটু মাথায় রাখবো, অ্যাক্টিভিটি অন নোড আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি অন অ্যারো, দুইটা কাজের মাধ্যমে আমরা দেখাতে পারি। সো এখন নোড মানে হচ্ছে কি, আমরা একটু বুঝে নেই। ধরে নেন এইটা যদি আমার একটা কাজ হয়, যে 1 নাম্বার কাজ, 2 নাম্বার কাজ এবং 3 নাম্বার কাজ, জাস্ট লাইক আমার আগের যে প্রবলেমটা ছিল ওখানে 1 থেকে 7 পর্যন্ত বিভিন্ন রকমের কাজ ছিল। সো এখানে আমি ধরে নিলাম আমার এখানে 3টা কাজ আছে, 3টা কাজের মধ্যে এখানে যেটা থাকলো 1 নাম্বার 2 নাম্বার 3টা কাজ, এবং এই একটা কাজের সাথে আরেকটা কাজ যেটা রিলেটেড কিনা, ধরেন এই তীর চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে আমি যখন এই 2 নাম্বার কাজটা করতে যাব সেই কাজটা করার আগে অবশ্যই 1 নাম্বার কাজটা কমপ্লিট করতে হবে। আবার এই অ্যারো চিহ্ন যেটা আছে এই অ্যারো চিহ্নটা বোঝানো হয় যে এই কাজটা যেখান থেকে আসছে, মানে এই 2 নাম্বার থেকে অ্যারোটা আসে 3 নাম্বারে, তার মানে 3 এর কাজ কমপ্লিট করার আগে অবশ্যই 2 নাম্বারটাকে শেষ করতে হবে। এবং এই কাজের পয়েন্টগুলোকে আমরা বলতেছি নোড, আর এই যে ব্রাঞ্চ যেগুলো আছে এটাকে আমরা বলতেছি অ্যারো। সো আমরা দুইটা জিনিস শিখবো, একটা হলো অ্যাক্টিভিটি অন নোড, অ্যাক্টিভিটি অন অ্যারো। সো এখন দেখেন, তার মানে আমরা যদি একটু বুঝে নিই এখানে মোটা দাগে, যে এখানে আমার এখানে 3টা কাজ আছে এবং এই অ্যারো দ্বারা বুঝে যাচ্ছি যে কোন কাজটা কার সাথে রিলেটেড, অথবা কোন কাজটা করার পরে কোন কাজটা আসলে করতে হবে। সো আমরা এখন দেখেন, আমরা যদি একটা হিসাব করে নেই এইভাবে, যে আমাদের যে কাজগুলো ছিল, প্রথমে যে কাজটা আছে ধরে নিচ্ছি এখান থেকে আমি কাজ স্টার্ট করব, এইখান থেকে আমি কাজ শেষ করব, যেহেতু আমার আগের 1 থেকে 7 পর্যন্ত কাজগুলো ছিল। সো প্রথম কাজটা কি ছিল আমার? ডিজাইন করা, ডিজাইন হাউস এন্ড অবটেন ফাইন্যান্সিং প্রথম কাজটা ছিল, এবং এই কাজটা করতে সময় লাগতো কতদিন? 3 মাস। এরপরে 2 নাম্বার পয়েন্টে আসার পরে দেখা গেল
আমার এখান থেকে কি করতে হলো, আমাকে একটা লে ফাউন্ডেশনের কাজ করতে হলো এবং 2 থেকে 3 নম্বরে চলে আসলাম। এবং এই লে ফাউন্ডেশনটা করতে হলে আমার এখানে লাগতে হলো 2 মাসের মতো সময় লাগলো। এখন এইখানে আমরা যদি হিসাব করি, আমাদের যে প্রবলেমটা ছিল, প্রবলেম ছিল কি যে এই 2 নাম্বার কাজ শেষ হওয়ার পরে আমি কি করতে পারি, আমি আমার র মেটেরিয়াল গুলোকে অর্ডার করতে পারি। ঠিক আছে? র মেটেরিয়াল অর্ডার করলে আমার 1 মাস সময় লাগবে, তাই তো? এখন দেখেন, আমরা এইখানে যে প্রবলেমটা দেখেছিলাম, আমরা এইখানে যে প্রবলেমটা দেখেছিলাম যে 2 নাম্বার কাজটা শেষ হওয়ার পরে 2 নাম্বার টাস্কটা ছিল হচ্ছে লে ফাউন্ডেশন করা, তাই তো? এখন লে ফাউন্ডেশন করতে পারি এবং অর্ডার এন্ড রিসিভ ম্যাটেরিয়াল, দুইটা তো আমার আসলে একটার সাথে একটা ডিপেন্ডেন্সি দিয়ে আমি দেখাইছি, তাই না? তো এখন আমরা যদি চিন্তা করি যে এইখানে লে ফাউন্ডেশনটা, এইখান থেকে এই কাজটা কমপ্লিট করলাম, এটা হলো আমার টাস্ক। তার মানে কাজগুলা কি আমার অ্যারোর মধ্যে আছে, অ্যাক্টিভিটি অন অ্যারো বলছিলাম যে এই যে অ্যাক্টিভিটি গুলো আছে কোথার উপরে আছে, এই অ্যারোটার উপরে আছে। এই জন্য এই ধরনের ডায়াগ্রামকে আমরা বলতেছি হলো অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রাম, যে অ্যারোর উপরে অ্যাক্টিভিটি দেওয়া আছে, কোন কাজটা করব, কাজটা করতে কতদিন সময় লাগবে। এরপরে দেখেন, লে ফাউন্ডেশন করলাম, এই অ্যাক্টিভিটিটা এই অ্যারোর উপরে আছে, এখানে আমি বলতেছি এই সময়টুকু লাগবে। সেম একইভাবে এই কাজটা যখন আমি করব, এটা অ্যাক্টিভিটিটা এখানে আছে, অ্যারোর উপরে আছে, এই জন্য এই ধরনের নেটওয়ার্ককে আমরা বলতেছিল অ্যাক্টিভিটি অন অ্যারো। এখন দেখেন এইটার মধ্যে কি আরেকটা জিনিস যেটা আসতেছে, যখন কোনো কাজ একটা আরেকটার সাথে ডিপেন্ডেন্ট, যেমন এখানে আসার পরে আমি বলতেছিলাম যে এখানে 2টা অ্যারো আছে, এখানে 2টা অ্যারো একটা আছে, এখানে আছে 2 থেকে 2, 2 থেকে 3-এ গেল, আবার 2 থেকে 4-এ গেল। তার মানে আমরা যদি সিম্পলি চিন্তা করি 2 থেকে 3 এবং 2 থেকে 4, তার মানে এই কাজটার মাঝখানে একটা টাইম আছে যেটাকে আমরা বলতেছি ডামি অথবা জিরো। ডামি অথবা জিরো, ডামি অথবা জিরো মানে হচ্ছে যে এইখান থেকে এইখানে আসতে অথবা এই কাজটা করতে কোনো সময় লাগে না, কোনো টাইম লাগে না, মানে এমনি করা যায়। মানে আপনি চাইলে 2 থেকে 3-এ যেতে পারেন অথবা 2 থেকে 4-এ যেতে পারেন, দুইটা এট এ টাইমে করতে পারেন। বাট আপনি যখন কাজটা করবেন এইখান থেকে এই 2টা লাইনের মধ্যে কিন্তু আপনি দেখাই দিতে পারতেন, এই পাঁচটা এইভাবে ঝামেলা না করে আপনি সহজে যেটা করতে পারতেন যে আমরা এইখান থেকে ডাইরেক্ট এই লাইন দিয়ে মাঝখানে 3 দেখাই দিলাম, করা যেত না? তাহলেও তো হইতো। আমি কষ্ট করে এইখান থেকে নিয়ে আবার এখান থেকে ডামি দিয়ে দেখাই দিলাম কেন? ডামি দেওয়ার কারণটা হলো, যখন আমরা নেটওয়ার্ক থেকে অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করার জন্য প্রত্যেকটা পাথকে আমাকে আলাদা করে ডিফাইন করতে হবে, প্রত্যেকটা পাথকে আলাদা করে ডিফাইন করতে হবে। দ্যাটস ওয়াই আমি একটা থেকে, ধরেন 2 এবং 4, এইখান থেকে আমি একটা লাইন দিয়ে, ধরেন 2টা যদি পয়েন্ট থাকে, এখান থেকে আমি একই সাথে দেখবেন 2টা লাইন আমি বের করতে পারতেছি না। একটা ইন পয়েন্ট একটা আউট পয়েন্টে একই সাথে 2টা লাইন আমি বের করতে পারি না। আমাকে অবশ্যই 2টার জন্য যে কোনো একটা লাইনকে চুজ করতে হবে, 2টা লাইন আমি চুজ করতে পারবো। দ্যাটস ওয়াই দেখেন এইখান থেকে 3 হয়ে 4-এ গেছে আর এখান থেকে 2 থেকে 4-এ ডাইরেক্ট গেছে। যেহেতু আমি 2টা লাইন একভাবে করতে পারতেছি না, দ্যাটস ওয়াই এখানে আমাকে আলাদা নোট বের করে আমাকে কি করতে, একটা ডামি দিয়ে লাইনটা দেখাইতে হয়েছে, যাতে করে একটা নোড থেকে আরেকটা নোডে ডেফিনেটলি একটা সিঙ্গেল লাইনই যাতে থাকে। যেমন 2 থেকে যখন 4-এ যাব তখন একটা সিঙ্গেল লাইন থাকতেছে এখানে, আবার 2 থেকে 3 হয়ে যখন 4-এ যাব তখন কিন্তু এটা একটা সেপারেট লাইন হচ্ছে। মানে 2টা লাইন যাতে ডিফারেন্ট হয়, একই লাইন যাতে না হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হয়। এখন সিম্পলি দেখেন, এই 2 এবং 3, এই 2 এবং 3, এই 2 এবং 3 মিলে কিন্তু 4 হয়েছে। দেখেন এই 2 থেকে লাইন বের হইছে, আবার এই 3 থেকে লাইন বের হইছে, এই 2 3 দুইটা যখন কমপ্লিট হইছে তখন কিন্তু আমি কি করতে পারছি, 4-এর কাজটা শুরু করতে পারছি। আবার এই 2 যখন শেষ হইছে তখন কিন্তু আমি 3-এর কাজ শুরু করছি। দেখেন আমার এখানে কি বলছে, আমার এখানে প্রবলেমটা কি বলছিল দেখেন, যখন আমি এইখানে 2-এর কাজ যখন করব, 2-এর কাজ যখন করব কখন করতে পারবো, যখন 1 ক্লোজ হবে। 1 ক্লোজ হলে আমি 2-এর কাজ করতে পারবো, 2 ক্লোজ হলে আমি 3-এর কাজ করতে হবে, এবং 4 কাজটা কখন করতে পারবো, 2 এবং 3 একসাথে যখন শেষ হবে তখন আমি 4-এর কাজটা করতে পারবো। দেখেন এখানে তাই করছি আমরা, যে এইখানে যে আমি 1 শেষ হওয়ার পরে আমি 2-এর কাজটা শুরু করছি, 2 শেষ হওয়ার পরে আমি 3-এর কাজ শুরু করছি, এবং এই 2 এবং 3 এই দুইটা যখন শেষ হয়েছে তখন কিন্তু আমি 4-এর কাজটা শুরু করছি, দুইটা সেপারেট পয়েন্ট দিয়ে। তারপরে দেখেন যখন এই 4-এর কাজ কমপ্লিট হয়েছে,
4 কাজ শেষ করার পরে আমি 5 এর কাজ শুরু করতে পারছি, এবং এই 4 এবং 5 দুইটা যখন শেষ হয়েছে তখন কিন্তু আমি 6 এর কাজ কমপ্লিট করতে পারছি। তো আরেকটা জিনিস দেখেন, এইখান থেকে যে লাইনটা বের হয়েছে 4 হয়ে 5 হয়ে 6 গেছে, এখানে কিন্তু এখানে আমি নর্মাল লাইন দিছি আর এখানে আমি ডটেড লাইন দিছি। ডটেড লাইন মানে হচ্ছে একটা ডামি লাইন, যে লাইনে কোনো সময় ব্যয় হয় না। যেমন এখানে কিন্তু দেখেন 0 আছে। আর যেসব জায়গাতে সময় ব্যয় হবে সেই সব জায়গাতে কিন্তু আমি ডটেড লাইন দিব না, আমি কিন্তু সলিড লাইন দিব। আর যেসব জায়গাতে সময় ব্যয় হবে না, আমি চাইলে যে কোনো সময় স্টার্ট করতে পারবো, সেইটাকে আমি বলতেছি ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি। তো এখন ফাইনালি দেখেন 4 5 শেষ হওয়ার পরে 6 করলাম, এবং 6 যখন শেষ হয়ে যাবে তখন আমি এই টাস্কটা কমপ্লিট করে কিন্তু 7 চলে আসলাম। এখন এইখানে প্রত্যেকটা কাজ দেখেন, প্রত্যেকটা টাস্ক কিন্তু অ্যারোর উপরে আছে, এবং এই স্টার্টিং থেকে এই ইন পর্যন্ত যদি আপনি যেতে চান তাহলে আপনার এখানে আসলে কয়টা পথ আছে যদি আমরা চিন্তা করি। আপনি স্টার্টিং থেকে ইনটে কয়টা পথে যেতে পারেন? এইখান থেকে একটা পথ, এইখান থেকে দুইটা পথ, আমি যদি এখান থেকে 1 বলি, এটাকে যদি 2 বলি, এইটাকে যদি 3 বলি, আর এখান থেকে একটা ডাইরেক্ট পথ আছে যেটাকে যদি আমি 4 বলি। তার মানে দেখেন এই 4টা পথে আমি কিন্তু 1 থেকে 7 যেতে পারি। তার মানে আমি শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার জন্য 1 থেকে 4 পথে যাওয়ার জন্য 4টা রাস্তা আছে। তাহলে এখন আমরা এখানে কি বলতেছিলাম, যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার জন্য আমি যদি, তার মানে যদি বলি এই কাজটা কমপ্লিট হতে আমার আসলে কতদিন সময় লাগবে, এই সবগুলো যদি যোগ করি, এই সবগুলো যখন আমি যোগ করব, সবগুলো যোগ করলে কি আসতেছে? 3 2 5 6 3 9 9 3 12। তো আমরা ধরে নিচ্ছি এই কাজটা করতে আমার আসলে 12 দিন সময় লাগবে, আমরা যদি এভাবে ডাইরেক্ট যোগ করে দিই। কিন্তু আমরা যখন এই নেটওয়ার্কে ফেলে দিব, আমরা যখন এই নেটওয়ার্কে ফেলে দিব, দেখেন নেটওয়ার্কে ফেলে দিলে আমাদের 4টা পথ আছে। এই 4টা পথ থেকে আমি বের করে দেখব যে আসলে 4টা পথে কোন সময় স্যার লাগতেছে। এখানে তিনটা কোনটা? স্যার এই যে ফার্স্টে যেটা 1 নাম্বার পদ দিছেন ওটা তো ডিরেক্ট লাইন দিছেন 1 থেকে 7। 1 থেকে 7 1 নাম্বার। এখান থেকে কয়টা আছে? এখানে 2টা গেল না? এখান থেকে 3টা গেল, তাই তো? জি স্যার। আর আরেকটা পথ আছে এদিক থেকে, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, ওকে। স্যার এই যে 1 নাম্বার থেকে 2, 2 এর থেকে 3, জি, 3 এর থেকে 4 তারপরে ডিরেক্ট 7 নাম্বারে যাবে স্যার একটা পথ। হ্যাঁ যেতে পারে। ধরেন এখানে কতগুলো পথ আছে, এখান থেকে আসলেন, এখান থেকে কিন্তু 2টা পথ বেরিয়েছে, এখান থেকে 2টা পথ। সেখান থেকে আপনি যদি হিসাব করেন এই বরাবর একটা পথ যায়, আবার যদি চিন্তা করেন এই বরাবর এদিক দিয়ে একটা যায়, তাই তো? আর জি এখান স্যার। থেকে আসার পর দেখেন এদিক থেকে একটা সোজা চলে যেতে পারে, আর একটা একদম ডাইরেক্ট সোজা যেতে পারে। টোটাল 4টা পথ না? জি স্যার। আচ্ছা, এই 4টা পথ থেকে আমি দেখবো যে 4টা পথে আসলে কতটুকু সময় লাগতেছে আমার। দেখেন আমরা যদি হিসাব করি যে 4টা পথে সবচাইতে, যদি আমরা চিন্তা করি, আমরা যদি কালার ই করি, এই সোজা পথে এখানে আমার টাইম কয়টা আছে দেখেন তো? এখানে 3 আছে, এখানে 1 আছে, এখানে 3 আছে, এখানে কত আছে? 1 আছে। সো তার মানে টোটাল টাইম কত আসে দেখেন তো? এটা যদি 3 মাস হয়, এটা যদি 1 মাস হয়, 4 মাস হয়, 7 মাস হয়, এটা হলো 8 মাস হয়, তাই না? তাই তো? আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, এরপরে দেখি যে আমরা এদিক থেকে যাব, তাহলে এই পথে কতটা টাইম লাগে। তা আমরা যদি এখানে ধরি 3 4 5 6 একে 7, তার মানে এই পথে লাগতেছে আমার 7। আমি তো আরেকটা কালার নেই। আচ্ছা, এই দিক থেকে আমরা যদি এই পথটা নেই, তাহলে এখানে কতটুকু সময় লাগতেছে? এখানে যদি 3 হয়, এখানে যদি 2 হয়, 5 হয়, 5 0 5 3 8 আর একে 9 9। আচ্ছা, আরেকটা পথ আছে, আমরা যদি আরেকটা কালার নেই,
আরেকটা পদ কোথায় আছে দেখি। এই পদটা যদি হয় এরকম করে, তাহলে এখানে কতটুকু আছে? 3 2 5, 5 1 6, 7 1 8। তার মানে দেখেন এখানে চারটা পথে টাইম লাগতেছে ডিফারেন্ট। একটা হলো 7, দুইটা লাইনে 8, আরেকটা হচ্ছে 9। তো এই তিনটা লাইনের মধ্যে দেখা যাচ্ছে যে তিনটা লাইন থেকে আমরা কি বুঝতে পারতেছি? আমরা বুঝতে পারতেছি যে ধরেন কিছু কিছু কাজ আছে যে আমরা প্যারালালি করে ফেলতে পারি। প্যারালালি করে ফেলতেছি কোনটা? যেখানে যে প্যারালাল লাইন যেটা আছে দেখেন কোথায় কোথায় প্যারালাল লাইন আছে, সেই কাজগুলো যদি আমরা প্যারালালি কমপ্লিট করে ফেলতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমার টাইম গুলো সেভ হবে। সো এখন দেখেন এইখানে দেখেন যে প্যারালাল লাইনটা আছে, এইখান থেকে এই 4 থেকে দুইটা লাইন বের হয়েছে। 4 থেকে যেহেতু দুইটা লাইন বের হয়েছে আমাদের এখানে, তার মানে এই দুইটা কাজ আমি যদি এট এ টাইম করে ফেলি, এইটা এবং এইটা যদি এট এ টাইম শুরু করি তাহলে কিন্তু আমার টাইমটা কিছু সেভ হবে। আবার এখান থেকে দেখেন দুইটা কাজ বের হয়েছে, এই দুইটা কাজ যদি আমরা এট এ টাইম করে ফেলতে পারি তাহলে কিন্তু আমার টাইম সেভ হবে। এবং এই টাইম সেভ করে দেখা গেল যদি আমি কাজ যেগুলো প্যারালালি করা যায়, যে একটা আরেকটার সাথে প্যারালালি করে ফেলি, তাহলে 4টা লাইনের মধ্যে একটা করতে লাগবে 7 মাস, দুইটা করতে লাগবে 8 মাস, আর একটা লাইনে করলে লাগবে 9 মাস। তো আপনাদের কাছে কি মনে হয় তিনটার মধ্যে থেকে কোনটাকে আমরা বলতে পারি যে এই টাইমের মধ্যে আমার প্রজেক্ট শেষ হবেই? কিছুক্ষণ আগে দেখলাম যে সবগুলো যোগ করলে 12 মাস আসতেছে, কিন্তু এখানে দেখলাম যে আমার টাইম আসতেছে 7 মাস, 8 মাস, 9 মাস। তাহলে আমরা যদি চিন্তা করি, কনসিডার করি যে কোন টাইমের মধ্যে আমার এই প্রজেক্টের কাজ যেভাবেই হোক না কেন শেষ হবেই? 9 মাস। 9 মাস, তাই তো? জি স্যার। এই 9 মাসটাকে আমরা বলতেছি হলো ক্রিটিক্যাল পাথ। যে এই 9 মাস হলো আপনার প্রজেক্টের এমন একটা টাইম যে এই টাইমের মধ্যে আপনি চাইলে প্রজেক্টটাকে ইন্টেনশনালি ডিলে করতে পারবেন, কিন্তু প্রজেক্টের টাইমলাইনটা কখনো মিস করবে না। বুঝাতে পারছি? So, এইটা হলো অ্যাক্টিভিটি অন দ্য অ্যারোতে, যে আপনি যে কয়টা লাইন পাবেন সেই প্রত্যেকটা লাইন প্রথমেই যেটা থাকবে। জি রাজু বলেন। সরি স্যার। কিছু বলবেন? না স্যার, এমনিতে স্যার হ্যান্ড রেজ হয়ে গেছিল। এনিওয়ে, সো আমরা পরীক্ষার মধ্যে যেটা করব, আমরা এরকম একটা টাস্ক ব্রেকডাউন দিয়ে দিব। এই টাস্ক ব্রেকডাউন দেওয়ার পরে আমরা যেটা বলবো যে আপনারা একটা অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রাম আঁকবেন। এইরকম একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আঁকবেন, কিসের উপর বেস করে? ওই ডায়াগ্রামটার উপর বেস করে। করে আমি বলবো যেটা, যে এখান থেকে ক্রিটিক্যাল পাথটা বের করবেন। ক্রিটিক্যাল বের করার জন্য কি করতে হবে? এই শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার জন্য যে কয়টা পাথ থাকবে প্রত্যেকটা পাথ আলাদাভাবে ডিফাইন করবেন। যেমন আমার এখানে 4টা পাথ ছিল, এই 4টা পাথ থেকে আলাদা আলাদা করে টাইম বের করবেন যে কোন পাথে গেলে কত সময় লাগবে, এবং সেখান থেকে সবচেয়ে দীর্ঘ সময় যে টাইমটাতে লাগবে সেই টাইমটাকে আমরা বলতেছি হচ্ছে ক্রিটিক্যাল পাথ। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন আমরা যদি একটু সেম প্রবলেমটা দেখি। সেম প্রবলেমে দেখেন আগের যে প্রবলেমটা ছিল আর এখন যে প্রবলেমটা আছে, এই প্রবলেমের মধ্যে আমরা এই ডিপেন্ডেন্সিটা একটু চেঞ্জ করে দিয়েছি। সো ডিপেন্ডেন্সিটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে বোঝার সুবিধার জন্য। টাইমিং মোটামুটি সেমই আছে, জাস্ট ডিপেন্ডেন্সি গুলো আমরা একটু চেঞ্জ করে দিয়েছি। তো এখন দেখেন আমরা কিছুক্ষণ আগে যে প্রবলেমটা করলাম সেটার মধ্যে দেখেন কি ছিল? নোটগুলো আলাদা ছিল, আর অ্যাক্টিভিটি এখানে যে অ্যারোটা ছিল, অ্যারোটার মধ্যে কি ছিল? টাইমিংটা ছিল, আর একটা ছিল হচ্ছে অ্যাক্টিভিটি গুলো ছিল, যে কতদিন সময় লাগতেছে। ধরেন এখানে করতে আমার 3 মাস সময় লাগতেছে, আর এই যে টাস্ক ব্রেকডাউনটা, টাস্কটা আমার এখানে ছিল, দ্যাটস ওয়াই এটাকে বলতেছিলাম অ্যাক্টিভিটি অন অ্যারো। আর এইটাকে আমরা বলতেছিলাম অ্যাক্টিভিটি অন নোট, কারণ অ্যারোর মধ্যে কোনো কিছু এখানে লেখা নাই, অ্যাক্টিভিটি গুলো আছে হচ্ছে এই নোটগুলোর মধ্যে। এইগুলাকে আমরা বলতেছি নোট, কারণ আমার 7টা টাস্ক ছিল, এই 7টার জন্য 7টা নোট দিয়েছে, 1 2 3 4 5 6 7। এই উপরের যেটা আছে, উপরের গুলাকে আমরা বলতেছি হলো অ্যাক্টিভিটি। ঠিক আছে? So, এখন দেখেন এই উপরের গুলো যদি আমার অ্যাক্টিভিটি হয়, তাহলে নিচেরটা কি? নিচেরটা হলো এই যে টাস্কটা আছে, এই টাস্কটা করতে কতদিন সময় লাগে? তার মানে 3 মান্থ সময় লাগে। এখানে কি করতেছিলাম? 2 নাম্বার টাস্ক 2 মাস করতে সময় লাগে, 3 নাম্বার টাস্ক 1 মাস সময় লাগে, 4 নাম্বার টাস্ক 3 মাস সময় লাগে। আর কাজগুলো কি? এখানে জাস্ট নিচে আমরা নোটের নিচে বসিয়ে দিয়েছি। তার মানে আগেরটা ছিল নোটগুলোতে আমরা নাম্বারটা রেখেছিলাম, আর অ্যারোর মধ্যে টাস্কটা এবং টাস্কটা কমপ্লিট করতে কতটুকু সময় লাগে সেটা বুঝেছিলাম। আর এইখানে যেটা করেছি অ্যাক্টিভিটির নোডে, যে আমার অ্যারোটা ফাঁকা থাকবে, আমি এই নোটগুলোকে ভাঙবো, ভেঙে এখানে টাস্ক নাম্বারটা লিখবো টাস্ক, আর এখানে কতটুকু সময় লাগবে। তো এখন দেখেন যদি আমরা হিসাব করি, আমরা যদি এখানে করতে চাই
আমরা আগের যে ডায়াগ্রামটা আছে ডায়াগ্রামটা দেখে যদি আমরা এটা করতে চাই যে প্রথম যে কাজটা আছে প্রথম কাজটা কারো উপর ডিপেন্ডেন্ট না এবং এই কাজটা করতে 3 মাস সময় লাগতেছে। সো তাহলে আমরা যদি এটা দেখি, দেখেন প্রথম কাজটার আগে আমরা কি করলাম, যে কোনো কাজ স্টার্ট করব, তাহলে এটা আমার প্রথম কাজ। প্রথম কাজ করতে কতদিন সময় লাগে? 3 মাস সময় লাগে। যেহেতু এটা কারো উপর ডিপেন্ডেন্ট না, তাহলে আমি এটা যে কোনো সময় স্টার্ট করে ফেলতে পারি। এবং টাস্কটার নাম হচ্ছে এরকম। আমরা যদি আগের পেজে যাই, দেখেন 2 নাম্বার টাস্কটা কি একের উপর ডিপেন্ডেন্ট, আবার 3 নাম্বার টাস্ক সেটাও একের উপর ডিপেন্ডেন্ট। এটা করতে লাগে 2 মাস, এটা করতে লাগে 1 মাস। তাহলে আমরা যদি চিন্তা করি, যেহেতু 2 নাম্বার এবং 3 নাম্বার এই দুইটা টাস্কই কার উপর ডিপেন্ডেন্ট? 1 নাম্বার উপর ডিপেন্ডেন্ট। তার মানে দেখেন এই জায়গা থেকে কিন্তু দুইটা অ্যারো বের হয়েছে, এই জায়গা থেকে দুইটা অ্যারো বের হয়েছে। তো এখন এই দুইটা অ্যারো বের হওয়ার মানে হচ্ছে এই দুইটা কাজই এই একের উপরে ডিপেন্ডেন্ট। এক থেকে দুইটা এক কমপ্লিট হলে তখন 2 এবং 3 এর কাজ শুরু হবে। তাহলে ধরে নিলাম 2 এবং 3 এর কাজ আমি করে ফেলেছি। 2 নাম্বার কাজ করতে 2 মাস সময় লাগবে, 3 নাম্বার কাজ করতে 1 মাস সময় লাগবে। এরপরে যেটা আসলো, এরপরে আমরা আগের পেজে যাই। আগের পেজে দেখেন এখানে বলা আছে 4 নাম্বার কাজটা হচ্ছে 2 এবং 3 এর উপর ডিপেন্ডেন্ট এবং করতে 3 মাস সময় লাগে। 5 নাম্বার কাজটা 2 এবং 3 এর উপর ডিপেন্ডেন্ট এবং করতে 1 মাস সময় লাগে। তাহলে আমরা যদি এটার উপরে ব্যাক করি যে 2 এবং 3 এই দুইটা কাজ কমপ্লিট করলে 4 স্টার্ট করতে পারবো অথবা 4 করা যাবে। 2 এবং 3 কি করা যাবে? 5 করা যাবে। 2 এবং 3 এর উপর ডিপেন্ডেন্ট, কারণ আমার এই ডিপেন্ডেন্সি ডায়াগ্রামটা এখানে বলা আছে। 2 এবং 3 এই দুইটাই শেষ করলে কেবলমাত্র 4 এবং 5 এর কাজ আমি শুরু করতে পারবো। তো এখন দেখেন এইখান থেকে আমরা যেটা করতে পারি, তার মানে এখান থেকে কিন্তু আমার এখানে বসিয়ে ফেললাম, জাস্ট এখানে 3 মাস 4 মাস সময় লাগবে। সেম একইভাবে 4 কমপ্লিট হলে আমার এখানে 7 নাম্বার কমপ্লিট করা যাবে। তা না, দেখেন এখানে বলা আছে যদি 5 নাম্বার করতে 6 নাম্বার করতে চাই তাহলে অবশ্যই 5 কমপ্লিট করতে হবে। আর 7 নাম্বার করতে হলে অবশ্যই 4 এবং 6 থেকে কমপ্লিট হলেই কেবলমাত্র আমি 7 এর কাজ শুরু করতে পারবো। সেম একইভাবে 4 এবং 6 কমপ্লিট করলে কেবলমাত্র আমি 7 করতে পারবো এবং এই 6 কমপ্লিট করার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে? 5 কমপ্লিট করে আসতে হবে। তাহলে এইখান থেকে যদি আমার নেটওয়ার্ক ডায়াগ্রাম আমি চিন্তা করি, তাহলে এইখানে কয়টা পাত আছে বলেন তো দেখি? চারটা পাত আছে, তাই তো? ধরেন এই রোড দিয়ে যদি যাই, এই রোড থেকে 2টা পাত বের হয়েছে, এই রুট থেকে 2টা পাত বের হয়েছে। তার মানে মোটা দাগে আমি যদি সহজ হিসাব করি 4টা পাত বের হয়েছে। তাহলে এই 4টা পাত কমপ্লিট করতে হলে আমরা আগে যেভাবে দেখলাম সেইভাবে আমরা 4টা পাত আগে বের করে দেখতে হবে যে কোন পাথে সবচেয়ে বেশি সময় লাগবে। স্যার একটা প্রশ্ন ছিল। জি। স্যার এই 2 আর 3 কমপ্লিট হলে যেহেতু 4 আর 5 কমপ্লিট করা যায়, তাহলে স্যার 4 আর 5 কি একে অপরের উপর নির্ভরশীল না? নির্ভরশীল না, দুইটা আলাদা কাজ। কেন আমি ব্যাখ্যা করছি সামনে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই কাজটা আমরা যদি এইভাবে দেখি, এইভাবে আমরা অ্যাক্টিভিটি অন নোড অন অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রাম গুলো আঁকবো। এইরকম আমার একটা লেখা থাকবে, কি কি কাজ করব, কতদিন সময় লাগবে, কে কার উপর ডিপেন্ডেন্ট, এটার উপর বেস করে আমরা আমাদের অ্যাক্টিভিটি অন অ্যারো অথবা অ্যাক্টিভিটি নোড ডায়াগ্রাম আঁকতে বলবো আর কি, ঠিক আছে? সো এখন আমরা যদি হিসাব করি, ধরেন অ্যাজ ইট ইজ যেটা বললাম যে আমরা এখানে পাথগুলোকে আলাদা করে নামও দিতে পারি অথবা ডাইরেক্ট এইভাবে ডিক্লেয়ার করতে পারি যখন আমাদের ক্রিটিক্যাল পাথ মেথডটা আমরা বের করতে পারি, ঠিক আছে? সো এই 4টা পাথের উপর যদি বের করি, ধরেন আমাদের এখানে যে কাজটা ছিল, এখানে 4টা পাথ আছে, পাথ এ, পাথ বি, পাথ সি, পাথ ডি বলেছি। এবং কিভাবে গেছে, 1 থেকে 2 নম্বর নোড, 2 থেকে 4 এবং 7, এভাবে 9 মান্থ সময় লাগতেছে। এখান থেকে লাগতেছে 8 মান্থ, এখান থেকে 8 মান্থ এবং এখান থেকে 7 মান্থ। তার মানে এখানে এই 4টা পথ আলাদা করে বের করলাম, বের করে দেখবো যে সবচেয়ে যে লংগেস্ট টাইম যেটা লাগবে সেটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল পাথ, ঠিক আছে? সো এখন দেখেন ইন্টারেস্টিং পার্ট হলো এই ডায়াগ্রামটাকে যদি আমরা এইভাবে দেখি, আমরা এইভাবে যদি ডায়াগ্রামটাকে দেখি যে এই কাজটা যদি করতে, তার মানে দেখেন এইটা যদি 3 মাস সময় লাগে, এটা যদি 2 মাস সময় লাগে আর এটা যদি 1 মাস সময় লাগে, তার মানে এই দুই কাজটা যখন আমি শেষ করব, তার মানে 2 নাম্বার কাজ কমপ্লিট করতে কতদিন সময় লাগবে? 3 এবং 2, তার মানে 5 মাস লাগবে এই কাজটা কমপ্লিট করতে। আবার দেখেন এই কাজটা যদি করতে চান আপনি, তাহলে এই কাজটা 3 নাম্বার কমপ্লিট করতে কতদিন লাগবে? 1 নাম্বার করতে 3 মাস আর এটা করতে 4 মাস,
তার মানে 4 মাস লাগবে সময় থেকে। এবং এই 4 নাম্বার যে কাজটা আমি করব, 4 নাম্বার এবং 5 নাম্বার এই দুইটা কাজই কিন্তু 2 এবং 3 কমপ্লিট হলে করা যাবে। whereas এখানে দেখেন এই ভদ্রলোক 4 মাসে কমপ্লিট হয়ে গেছে, এইটা কমপ্লিট করতে 5 মাস সময় লাগবে। তার মানে একে কিন্তু 1 মাস বসে রাখতে হবে। কারণ কি এই শুধুমাত্র এই 2 এবং 3 দুইটা কমপ্লিট হলেই 4 এবং 5 এর কাজ শুরু করতে পারবো। এবং এটা স্টার্ট করতে হবে 5 মাস পরে। কি জন্য? কারণ এই 2 নাম্বার শেষ হতে 5 মাস সময় লাগবে। সো এখানে আপনার তাহলে কি হলো? 1 মাস কি আপনি বসে থাকবেন? যেমন এই কাজটা কি 1 মাস পরে বসে থাকতেছেন না? যেমন এটা 4 মাসে শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে আপনি বসে থাকলেন। এখন এই যে বসে থাকলেন, বসে থাকলে ধরেন আপনি কনস্ট্রাকশনের কাজ করলেন, আপনি ইনভেস্ট করলেন, জিনিসপত্র রাখতে হলো, কোথায় জিনিসগুলো রাখবেন? তো এখানে আমরা চাইলে ইন্টেনশনালি ডিলে করতে পারি। কারণ যেহেতু এই কাজটা এই দুইটা কাজই 5 মাসের আগে শুরু করতে পারবো না। কারণ কি? কারণ এইটা শেষ হইতে আমার 5 মাস সময় লাগবে। তাহলে এইটা যদি 4 মাস শেষ হয়ে যায়, তাহলে এই কাজটা তো চাইলে আমরা 1 মাস পরে শুরু করতে পারি। পারি কিনা বলেন তো? জি স্যার। আচ্ছা। সো এইটাকেই আমরা বলতেছি শিডিউলিং টেকনিকের একটা পার্ট, যে আমরা আসলে বের করে নিব যে কোন জায়গাটাতে কাজ আগে করা যাবে, কোন জায়গাটাতে পরে শুরু করব। কারণ আগে তো কাজ করে রেখে লাভ নাই। সো এখানে দেখেন এই কাজগুলো বলা হয়েছে, এই কাজটা আমরা 3rd মান্থে শুরু করতে পারি, এই কাজটা 5th মান্থে শুরু করতে পারি, এই কাজটা 6 মান্থে শুরু করতে পারি, এই কাজটা 9 মান্থে শুরু করতে পারি। কারণ কি? কারণ এর আগের ডিপেন্ডেন্সির উপরে বেস করে। সো এখন আমরা এখানে একটা ডায়াগ্রামের মতো দেখিয়েছি। দেখেন এখানে লেখা আছে যে এই যে নোটটা আছে, এই নোটটাকে আমরা আরেকটু ভেঙেছি। এই নোটটাকে আরেকটু ভেঙলে কি করা যায়? ভাঙলে কি করা যায়? দেখেন এটাকে আমরা 3টার জায়গায় 6টা ভাগে ভাগ করেছি। এইখানে আমরা যদি প্রথম নোটটাকে ভাঙি, এইখানে কিন্তু অ্যাক্টিভিটি নাম্বার আর এখানে কি হচ্ছে অ্যাক্টিভিটি ডিউরেশন। এই দুইটা পার্ট কিন্তু জাস্ট এই দেখেন এইখানে যে নোটটা ছিল, এইখানে যে নোটটা ছিল অ্যাক্টিভিটি নাম্বার এবং অ্যাক্টিভিটি ডিউরেশন, এই দুইটা পার্ট কিন্তু এখানে চলে আসলো, অ্যাক্টিভিটি নাম্বার, অ্যাক্টিভিটি ডিউরেশন। এখানে আরো 4টা পার্ট এখানে যোগ হয়েছে। দেখেন শেপটাও কিন্তু একটু ডিফারেন্ট হয়ে গেছে। আগে 2টা ছিল, এখন এখানে 6টা পার্ট হয়ে গেছে। তো ফার্স্ট পার্ট যদি আমি চিন্তা করি, এখানে আর্লিয়েস্ট স্টার্ট, তাহলে আর্লিয়েস্ট স্টার্ট মানে হচ্ছে আমি একদম ডে 0 থেকে শুরু করতে পারি। কারণ যেহেতু অ্যাক্টিভিটি এক কি কারো উপরে ডিপেন্ডেন্ট না, এবং এই কাজটা করতে তার মানে আমি এটা একদম 0 ডেতেই শুরু করতে পারি, তাই তো? আচ্ছা, এখন দেখেন এই কাজটা শেষ করতে কতদিন সময় লাগে? 3 মাস। তাহলে আমি যদি 0 ডেতে স্টার্ট করি, তার মানে এটা হলো আমার আর্লিয়েস্ট স্টার্ট, এবং এখানে আর্লিয়েস্ট ফিনিশ, তার মানে 0 ডেতে স্টার্ট করলে এটার সাথে যদি আমি 3 মান্থস যোগ করি, তাহলে এটা শেষ হইতে কতদিন সময় লাগবে? 3 মান্থস, তাই তো? আচ্ছা, এখন দেখেন এই কাজটা যেহেতু অন্য কারো কাজের উপর ডিপেন্ডেন্ট না, তার মানে এটা আমার লেট করে কাজ করার সুযোগ নাই, আমার এটা পরে শুরু করার কোনো সুযোগ নাই। পরে শুরু করাটা কি, এটা আমরা একটু সামনে বোঝাচ্ছি। যেমন দেখেন এইখানে লেটেস্ট স্টার্ট মানে কি, যেহেতু আমার এই কাজটা কারোর উপর ডিপেন্ডেন্ট না, তার মানে যেদিন আর্লিয়েস্ট স্টার্ট, লেটেস্ট স্টার্ট মানে কত দেরি করে শুরু করতে পারবো, দুটো সেমই হবে। আর যেহেতু এটা শুরু করলে 3 মাস সময় লাগবে যখনই করি না কেন, তার মানে এটা কিন্তু এন্ড হইতেও 3 মাসের মতো সময় লাগবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দেখেন সেম একইভাবে আমরা যদি আমাদের আগের যে টেবিলটা ছিল ওই টেবিলটাকে যদি ভেঙে নিয়ে আসি, দেখেন এই পার্টটা কিন্তু কমন, এই প্রথম যে পার্টটুকু আছে এই পার্টটা কিন্তু আপনার কমনই আছে সবগুলোর জন্য, আগের থেকে আসো। বাকি যে এই 4টা পার্ট আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই 4টা পার্ট কিভাবে আসে। এখন দেখেন আমরা এখানে যেটা বললাম যে আর্লিয়েস্ট স্টার্ট, আর্লিয়েস্ট ফিনিশ, তো আমরা 2টা পার্ট আলাদা আলাদা ভাবে করব। এই পার্টটা যেহেতু আমার আগে থেকেই ছিল, আমার এইখান থেকে উপরে 2টা এবং নিচে 2টা পার্ট করব। এখন এই আর্লিয়েস্ট স্টার্টটা আমরা করি হলো ফরওয়ার্ড পাসের মাধ্যমে, এবং লেটেস্ট এই নিচের লেটেস্ট স্টার্ট, লেটেস্ট ফিনিশটা আমরা করি ব্যাকওয়ার্ড পাসের মাধ্যমে। তো ফরওয়ার্ড পাসটা কি জিনিস? ফরওয়ার্ড পাস হলো দেখেন এইখান থেকে আমি সামনের দিকে আগাবো, এবং এই ফরওয়ার্ড পাস যখন সামনের দিকে আগাবো তখন শুধুমাত্র দেখেন এই আর্লি স্টার্ট আর্লি ফিনিশ যে পার্টটা আছে, আর্লি স্টার্ট আর্লি ফিনিশ, আর্লি স্টার্ট আর্লি ফিনিশ, এই পার্টগুলো ফিল আপ হয়েছে। কিভাবে হলো আমি বোঝাচ্ছি। আর যখন আমরা ব্যাকওয়ার্ড পাস করব, ব্যাকওয়ার্ড পাস মানে হলো এইখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন আমি আমার পেছন থেকে সামনের দিকে আসবো, সেটাকে বলতেছি আমরা ব্যাকওয়ার্ড পাস। এটা হলো ফরওয়ার্ড পাসে আমরা আর্লি স্টার্ট আর্লি ফিনিশ করব, এবং ব্যাকওয়ার্ড পাস যখন করব তখন লেটেস্ট স্টার্ট লেটেস্ট ফিনিশ করব। আমরা একটু বোঝার চেষ্টা করি এখানটাতে। আচ্ছা, এখানে দেখেন আমার এই কাজটা আমরা যেটা বলতেছিলাম, যখন আর্লি স্টার্ট করব, আর্লি স্টার্ট মানে হচ্ছে যেহেতু এটা একদম কারোর সাথে ডিপেন্ডেন্ট না, তাহলে আমি এটা একদম যে 0-তে আমি স্টার্ট করতে পারি, এবং কাজ কমপ্লিট করতে 3 মাস যদি সময় লাগে তাহলে ক্লোজ করতে 3 মাস সময় লাগবে।
এবং এই কাজটা কমপ্লিট হলে কার কাজটা শুরু করা যাবে? 2 এবং 3 দুইটা কাজ শুরু করা যাবে। তাহলে 2 নাম্বার কাজ যদি আমি শুরু করতে চাই তাহলে শুরু করা যাবে কবে কবে? এটা যেহেতু 3 মাসে শেষ হলো তাহলে এটা আমি শুরু করতে পারবো কবে? 3rd মান্থে, তাই তো? এখন এই 3rd মান্থে যদি শুরু করতে পারি কাজটা করতে লাগবে কতদিন? 2 মাস। তাহলে শেষ হবে কবে? 3 + 2 5 মান্থস। আচ্ছা, এখন দেখেন সেম একইভাবে এই কাজটা শেষ হলে আমি 3 নাম্বার কাজ স্টার্ট করতে পারবো। তাহলে 3 নাম্বার মান্থে এই কাজটা শুরু করা যাবে। এটাকে আমি বলতেছি আর্লি স্টার্ট। এবং এই কাজটা শেষ করতে কতদিন লাগবে? 1 মাস। তাহলে 3 + 1 মানে হচ্ছে 4 মান্থে কাজটা শেষ করা যাবে। এখন দেখেন এই এই দুইটা কাজ, কারণ আমরা বলতেছি 4 এবং 5 এই দুইটা কাজ কি যদি 2 এবং 3 উভয়ই শেষ হয় তখন আমি 4 এবং 5 এর কাজ শুরু করতে পারবো। এখন দেখেন 3 নাম্বার যদিও 4th মাসে গিয়ে শেষ হয়ে গেছে কিন্তু ও একা শেষ হলে কিন্তু 4 এর কাজ অথবা 5 এর কাজ শুরু করা যাবে না। 2 নাম্বার এবং 3 যদি দুইটা একসাথে শেষ হয় তখন 4 5 এর কাজ শুরু করতে পারবো। 2 এবং 3 2 নাম্বার শেষ হইতে কত 5 মাস সময় লাগবে। সো অলদো 3 নাম্বার 4 নাম্বার 4th মাসে শেষ হয়ে গেছে কিন্তু যেহেতু 2 নাম্বার শেষ করতে 5ম মাস লাগবে সেক্ষেত্রে আমি 4 এবং 5 দুইটাই কিন্তু স্টার্ট করতে 5ম মাসের আগে স্টার্ট করতে পারবো না। দেখেন এখন এইটা যদি 5ম মাসে স্টার্ট করি শেষ করতে যদি 3 মাস সময় লাগে তাহলে এটা শেষ করতে সময় লাগবে কতদিন? 8 মান্থ। তাহলে 5ম মাসে যদি শুরু করি 1 মাস সময় লাগলে এটা শেষ করতে লাগবে কতদিন? 6 মাস, তাই তো? আচ্ছা, এখন দেখেন এই 5 নাম্বার কাজ কমপ্লিট হলে আমি 6 শুরু করতে পারবো। যদি 6 নাম্বারটা শুরু করতে চাই তাহলে এই 6 নাম্বার কাজটা শুরু করতে চাইলে তাহলে এই 6 নাম্বার কাজ শুরু করতে চাইলে এইটা শেষ হবে 6 মান্থে। তাহলে এই 6 মান্থ শেষ হলে এটা আমি শুরু করতে পারবো এবং এটা যদি 1 মাস সময় লাগে তাহলে আমার শেষ করতে লাগবে হচ্ছে 7 মান্থ। তাহলে দেখেন আমরা 4 এবং 5 4 এবং এই 6 এই দুইটা যখন একসাথে শেষ হবে 4 এবং 6 এই দুইটা যখন একসাথে শেষ হবে কবে শেষ হবে? 4 শেষ হবে 8ম মাসে, 6 শেষ হবে 7ম মাসে। যেহেতু শুধুমাত্র এই দুইটা শেষ হলে 8ম মাসে শেষ করা সম্ভব, সো সেই ক্ষেত্রে এটা কিন্তু আমার 8ম মাসের আগে স্টার্ট করতে পারবো না। শেষ হতে কতদিন লাগবে? 1 মাস। তাহলে আমার শেষ করতে লাগবে কতদিন? 9 মাস। একদম শুরুতে যখন আমরা সবগুলো টেবিল যোগ করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে শেষ করতে লাগবে 12 মাস। ক্রিটিক্যাল পাথ মেথডে দেখলাম 9 মান্থ। আর এইখানে যখন আমি এই অ্যাক্টিভিটি ও নোট ডায়াগ্রামের মাধ্যমে দেখলাম তখনও কিন্তু দেখা গেল যে এটা আমরা আর্লি ফিনিশ করব কবে? 9 মান্থে এই জিনিসটা ফিনিশ হবে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আর্লিয়েস্ট স্টার্ট আর্লিয়েস্ট ফিনিশ, এইখানে যে পার্টগুলো ছিল এই পার্টগুলো আমরা কি করব? ফরওয়ার্ড পাসের মাধ্যমে এই ভ্যালুগুলা বের করে নিব আর ব্যাকওয়ার্ড পাসের মাধ্যমে এই ভ্যালুগুলা বের করব, তাই তো? তাহলে আমরা ফরওয়ার্ড পাসের মাধ্যমে যেহেতু পিছন থেকে সামনের দিকে আসলাম শুধু কিন্তু উপরের গুলো ফিল আপ করেছি পেছনের গুলো ফিল আপ করি নাই। এখন আমরা ব্যাকওয়ার্ড পাস করব। ব্যাকওয়ার্ড পাসে কি আসবে দেখেন। ব্যাকওয়ার্ড পাস করার আগে প্রথমে কি করতে হবে এখানে দেখেন যে এইখানটাতে আমার ভ্যালু কত আছে, যেহেতু এটা 9 মান্থে স্টার্ট শেষ করতেই হবে তার মানে এখানে আমার 9ই দিতে হবে, কারণ এটা 9 মাসের পরে শেষ করার সুযোগ নাই। এই 9টা যদি 9 মান্থে শেষ করি তাহলে 1 মাস যদি শেষ করতে সময় লাগে তাহলে এটা 9 মাসে শেষ করতে হলে শুরু করতে হবে কবে? 8 মান্থে। আচ্ছা, এখন এটা যদি আমি 8 মান্থে শুরু করতে চাই, এটা যদি 8 মান্থে শুরু করতে চাই তাহলে আগের কাজগুলা কি অবশ্যই 8 মাসের মধ্যে শেষ করতে হবে। তাহলে আমি ধরে নেই এটা আমাকে 8 মাসের মধ্যে শেষ করতে হবে, এটাও 8 মাসের মধ্যে শেষ করতে হবে। কারণ কি এটা আমাকে 8ম মাসে শুরু করতে হবে। তাহলে এটা যদি 8ম মাসে শেষ করতে চাই তাহলে 1 মাস কাজ করতে লাগলে তাহলে আমার শুরু করতে হবে কবে? 7 মান্থ। সেম একইভাবে এটা যদি আমি 8ম মাসে শুরু করতে চাই শেষ করতে চাই তাহলে 3 মাস আগে শুরু করতে হবে। 3 মাস আগে শুরু করলে শুরু করতে হবে কবে? 5th মান্থে। আচ্ছা, এখন দেখেন এই কাজটা যদি 7ম মাসে শুরু করতে চাই, এই কাজটা যদি আমি 7ম মাসে শেষ করতে চাই তাহলে আমার এই যে কাজটুকু আছে এই কাজটুকু আমাকে কবে শেষ করতে হবে? দেখেন এই কাজটা যদি 6 নাম্বার 5 নাম্বার কাজটা শেষ হলে 6 নাম্বার শুরু করতে হবে, তাইলে চাইলে আমি কিন্তু এই কাজটা 7ম মাসে শেষ করতে পারি, কারণ এটা আমি 7ম মাসে শুরু করব। এটা যদি 7ম মাসে শেষ হয় তাহলে আমি শুরু করব কবে? 6 মান্থে, তাই তো? আচ্ছা, তাহলে যদি 6 মান্থে শুরু করি আমি তাহলে দেখেন এই দুইটা কাজ এটা হলো 5th মান্থ আর এটা হলো 6 মান্থ। তাহলে এই দুইটা কাজ যদি আমার শুরু করতে হয় 5th মান্থে তার মানে অবশ্যই আমাকে এই কাজটা শেষ করতে হবে কবে?
এটা 5th মাসের মধ্যে শেষ করতে হবে, কারণ কি এই কাজটা এই দুইটার মধ্যে এটা কিন্তু আমাকে 5th মান্থের মধ্যে অবশ্যই শুরু করতে হবে, তাই তো? আচ্ছা, এটা যদি আমার 5th মান্থের মধ্যে আমি শুরু করি, তাহলে এইটা অবশ্যই 5th মান্থের মধ্যে শেষ করতে হবে। আর এটা যদি 5th মান্থে শেষ করি, তাহলে এটা করতে যদি 2 মাস সময় লাগে, তাহলে স্টার্ট করতে হবে কবে? 3 মান্থসে। আর এটা যদি 5th মান্থে স্টার্ট করি, শেষ করতে হয়, তাহলে এটা শেষ করতে হবে কবে? 4 মান্থে আমাকে স্টার্ট করতে হবে। আচ্ছা, এখন এইটা 3 মাসে স্টার্ট করতে হবে, এইটাও। তার মানে এটা যদি 3 মাসে স্টার্ট করতে চাই, তাহলে এটা অবশ্যই আমাকে 3 মাসে শেষ করতে হবে। এটা যদি 3 মাসে শেষ করতে চাই, তাহলে এখানে আমাকে কি করতে হবে? 0 মাসে স্টার্ট করতে হবে। এই ব্যাকওয়ার্ড পার্ট যে পার্টটুকু আছে, ব্যাকওয়ার্ড পার্টের মাধ্যমে দেখেন আমি কিন্তু বুঝে ফেললাম যে কোন কাজটা হাতে আমার সময় আছে। এখন দেখেন, যেসব জায়গাগুলোতে আর্লি স্টার্ট আর্লি ফিনিশ, যেসব জায়গাগুলোতে আর্লি স্টার্ট আর্লি ফিনিশ, দেখেন যেসব জায়গাগুলোতে আর্লি স্টার্ট আর্লি ফিনিশ, উপরের গুলো হচ্ছে আর্লি স্টার্ট, এটা হচ্ছে আর্লি স্টার্ট আর্লি ফিনিশ, এটা হলো লেট স্টার্ট লেট ফিনিশ। জিনিস খেয়াল করে দেখেন, যেসব জায়গাগুলোতে এই ভ্যালুগুলো সমান সমান, যেসব জায়গাতে এই ভ্যালুগুলো সমান সমান, তার মানে সেই সব জায়গাতে কিন্তু আমার হাতে কোনো সময় নাই, আমি চাইলে ইচ্ছাকৃত ভাবে ডিলে করতে পারবো না। এবং এই যে ডিলে করতে পারবো না, তাহলে কিন্তু দেখেন কোন পথে আমার ডিলে করার সুযোগ নাই। ডিলে করার সুযোগ নাই কি? দেখেন আমার কিন্তু টাইম লাগবে কতদিন? 9 মান্থস। 9 মান্থ হলো প্রজেক্টটা কমপ্লিট করতে সময় লাগবে। যদি বলি ক্রিটিক্যাল পাথ কোনটা? ক্রিটিক্যাল পাথ হলো এইটা, যে পথে আমার চাইলেও দেরি করার সুযোগ নাই, কারণ কি এখানে আমার হাতে এক্সট্রা টাইম নাই। কিন্তু এই লাইনটাতে দেখেন, এখানে কিন্তু আমার হাতে 1 মাস টাইম আছে, চাইলে আমি 1 মাস ডিলে করতে পারি। এখানে আমার 1 মাস টাইম আছে, কারণ কি আমি চাইলে 1 মাস পরে শুরু করতে পারি। এটার ক্ষেত্রে আমার 1 মাস সময় আছে। তার মানে দেখেন, আমরা এর আগে যেটা করলাম যে আমরা নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকলাম, ডায়াগ্রাম এঁকে প্রত্যেকটা পথ আলাদা আলাদা ভাবে বের করে দেখলাম যে কোন পথে আপনার 4টা পথ আছে, 4টা পথের মধ্যে সবচেয়ে বেশি সময় লাগে যেটা, সেই সময়টাকে আমরা বলতেছি ক্রিটিক্যাল পথ। কিন্তু ক্লারিফিকেশন হলো যে আমরা আসলে বেসিক্যালি এই পথগুলোতে দেখলাম যে এই পথে ডিলে করার কোনো সুযোগ নাই, কারণ আপনার এটা খুবই টাইট এই পথ, যে আপনি 3 মাস মানে 3 মাসই, যদি 1 মাস ডিলে করেন এই পথে, যদি 1 মাস অথবা 1 দিন ডিলে হয়, তাহলে প্রজেক্ট 1 দিন ডিলে হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই পথের কথা চিন্তা করেন, এই পথে কিন্তু চাইলে আপনার 1 মাস সময় আছে হাতে। আপনি চাইলে এই 7 মাস অথবা 1 মাস যদি আপনি চিন্তা করেন যে এখানে ডিলে করবেন, চাইলে ডিলে করবেন, কিন্তু প্রজেক্টের টাইমলাইন 9 মান্থে কিন্তু কোনো ইম্প্যাক্ট আসবে না। 9 মান্থে আপনি প্রজেক্টটা ডেলিভার করতে পারবেন। তাহলে এই যে আর্লি স্টার্ট আর্লি ফিনিশ, এইটার উপর বেস করে আমরা ক্রিটিক্যাল পথটা ডিফাইন করতে পারি, এবং এই ক্রিটিক্যাল পথটা হলো, তার মানে হচ্ছে এই পথে আমার কোথাও কোনো ডিলে করার সুযোগ নাই। যদি আপনি 1 দিন 2 দিন ডিলে করেন, প্রজেক্টটা আলটিমেটলি ডিলে হয়ে যাবে। তো এইখানে আমরা একটা জিনিস বের করি, এইখানে স্ল্যাক নামে একটা টার্ম আছে। স্ল্যাক নামে টার্মটা হচ্ছে এই যে আমরা এখানে যেটা করলাম যে আর্লি স্টার্ট লেট স্টার্ট, আর্লি ফিনিশ লেট ফিনিশ, এই দুইটার যে গ্যাপটুকু আছে, এই গ্যাপটাকে আমরা বলতেছি স্ল্যাক। দেখেন এখানে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 0, এই জন্য আমরা এখানে বলবো হচ্ছে স্ল্যাক 0। আর এখানে দেখেন, এখানে কিন্তু গ্যাপ আছে কত? 1, এই জন্য এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে আমরা বলতেছি স্ল্যাক। অনেক সময় এটাকে বলতেছি ফ্লোট অথবা স্ল্যাক। প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় এটাকে স্ল্যাক অথবা ফ্লোট বলা হয়। ফ্লোট মানে হচ্ছে আপনার হাতে টাইম আছে, আপনি চাইলে ইচ্ছাকৃতভাবে ডিলে করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন এইখান থেকে আমরা চাইলে, দেখেন স্ল্যাক মানে হচ্ছে লেট স্টার্ট আর্লি স্টার্ট, লেট ফিনিশ আর্লি ফিনিশ। এইখান থেকে যে টেবিলটা আছে 1 থেকে 7 পর্যন্ত ফরম্যাট, আপনি যদি মনে করেন যে এই ফরম্যাটের মাধ্যমে আপনি কমফোর্টেবল না, আমরা কিন্তু এই যে ফরম্যাটটা দিয়ে করলাম ফরওয়ার্ড পাস এবং ব্যাকওয়ার্ড পাস, এই ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাসের মাধ্যমে কিন্তু আমরা দেখে নিলাম যে এইখান থেকে কিন্তু ক্রিটিক্যাল পাথটা খুব ইজিলি বের করা যায়। যে পথে স্ল্যাক 0, যে পথে স্ল্যাক অথবা ফ্লোটের ভ্যালু 0, সেই পথটাকে আমি বলতেছি ক্রিটিক্যাল পথ। তাহলে এখানে স্ল্যাক এবং ফ্লোটের ভ্যালু কোনটাতে 0? 1, 2, 4, 7, এটা হলো আপনার ক্রিটিক্যাল পথ, কারণ এই পথে স্ল্যাক হচ্ছে 0। আর এখানে যদি আপনি হিসাব করেন, এখানে হচ্ছে স্ল্যাক হচ্ছে 1, এখানে 1, এখানে 1, এই জায়গাতে 0, এই জায়গাতে 0, এই জায়গাতে 0, এই জায়গাতে 0। তার মানে যেসব নোড গুলাতে স্ল্যাকের ভ্যালু 0, সেটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল পথ। যেসব জায়গাতে স্ল্যাকের ভ্যালু কিছু একটা আছে, সেই জায়গাতে ক্রিটিক্যাল পথ না।
সো এইটা এইভাবে টেবুলার ফরম্যাটে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড পাস দিয়েও করতে পারেন, অথবা এই টেবুলার ফরম্যাট যেটা আছে এই টেবুলার ফরম্যাট দিয়েও করতে পারেন। কিভাবে? এই টেবুলার ফরম্যাট থেকে আপনি কিন্তু এই লেট স্টার্ট, আর্লি স্টার্ট, লেট ফিনিশ, আর্লি ফিনিশ এটা বের করে যেসব জায়গাগুলোতে বিয়োগ করে এই ফর্মুলাটা দিয়ে আপনি স্ল্যাকের ভ্যালু বের করতে পারেন। যেসব জায়গাগুলোতে স্ল্যাকের ভ্যালু 0 সেটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পথ, যেটা এখানে স্টারের মাধ্যমে দেখানো হয়েছে। সো এই জায়গাটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার। ওকে, স্যার এগুলা করতে হলে কি স্যার এই ব্লক গুলা করতে হবে? হ্যাঁ, ব্লকগুলো করলে আপনার লাইফ ইজি হয়ে যাবেন, কারণ প্র্যাকটিক্যালি যখন আপনি করতে যাবেন তখন এই ব্লকের মাধ্যমে করলে দেখলেই বোঝা যায়, আলাদা করে কষ্ট করতে হয় না। আর আপনি যখন এখানে করবেন আলাদা করে এইগুলো বের করে তারপরে আপনাকে এই জিরোটা বের করতে হয় আর কি। জি ঠিক আছে? স্যার। স্যার স্যার এই টেবিলটা আরেকবার একটু স্যার বুঝাই দেন না স্যার, এই মানে একটা বুঝে দিন টেবিলটা স্যার, এই যে স্যার উপরের ইয়াগুলো লেখার স্যার। হ্যাঁ হ্যাঁ এটা একদম। স্ল্যাক। জি স্যার, এগুলো বের করার স্যার। স্ল্যাক খুব সহজ হিসাব। স্ল্যাক হলো কি, আপনি ধরেন এই যে আমরা টেবিল যেটা দেখলাম না, আমি যদি এইটাকে আপনাকে হিসাব করে বুঝাই দিই ক্লিয়ার করে, দেখেন স্ল্যাক মানে হচ্ছে এই যে পার্টটা আছে এখানে কি আছে, আর্লি স্টার্ট লেট স্টার্ট না, এখানে আর্লি স্টার্ট লেট স্টার্ট, আর্লি ফিনিশ লেট ফিনিশ। সো আমরা ফরওয়ার্ড পাসের মাধ্যমে এই দুইটা বের করলাম, ব্যাকওয়ার্ড পাসের মাধ্যমে এই দুইটা বের করলাম। বের করার পরে ভ্যালুগুলো তো আমার কাছে চলে আসলো, চলে যাওয়ার পরে এই দুইটার যে গ্যাপ আছে সেটাকে আমি বলতেছি স্ল্যাক। তার মানে আর্লি স্টার্ট মাইনাস লেট স্টার্ট, আর এই দুইটার যে গ্যাপ সেটাকে বলতেছি আর্লি ফিনিশ অথবা লেট ফিনিশ। দুইটার যে কোনো একটা, এইটার ভ্যালু এবং এটার ভ্যালু সবসময় সেম আসবে। সো এটাই করছে এখানে। দেখেন দেখেন স্ল্যাক হচ্ছে লেট স্টার্ট আর্লি স্টার্ট লেট ফিনিশ আর্লি ফিনিশ। আপনি লম্বালম্বি ভাবে রো হিসাবে মনে রাখবেন যে এই রোটা এটা স্ল্যাক, একটার সাথে আরেকটা বিয়োগফল অথবা এটার সাথে এটার বিয়োগফল, এটা হলো আপনার স্ল্যাক। আলাদা করে এইটা যদি এটা মুখস্থ করতে গেলে অনেক সময় হয়তো আপনার উল্টায় পাল্টায় ফেলতে পারেন আর কি। স্যার ওই যে ইয়া দেখে ডায়াগ্রাম থেকে বুঝাইলেই হবে স্যার। জি, স্যার দুইটার বিয়োগফল কি সবসময় সেম হবে? সেমই হবে, কারণ ডিফারেন্স তো সেমই থাকবে সব সময়। জি স্যার। আচ্ছা, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এখন দেখেন এইরকম একটা ফরম্যাট আসবে, এরকম একটা ফর্ম থেকে আমরা পরীক্ষার মধ্যে কি আসতে পারে, ওই পরীক্ষার মধ্যে আসতে পারে আমরা আপনাদেরকে একটা টেবিল দিয়ে বলবো এটা ক্রিটিক্যাল পাথ ডায়াগ্রামটা আঁকো এবং এটা স্ল্যাক বের করে স্ল্যাকের মাধ্যমে ক্রিটিক্যাল পথ বের করো। এক নাম্বার, এটা যদি আমরা বলে দেই যে স্ল্যাকের মাধ্যমে ক্রিটিক্যাল পথ বের করো, তাহলে আপনাকে এই ফরম্যাটই ফলো করতে হবে। আর যদি বলে দেই, আলাদা করে বলে না দেওয়া হয় যে স্ল্যাকের মাধ্যমে ক্রিটিক্যাল পথ বের করো, তখন আমরা ওই যে চারটা আলাদা করে পথ বের করছিলাম ওই পথ বের করে আমরা চাইলে করতে পারি। ঠিক আছে? বাট এই ক্ষেত্রে হলো মোর ফোকাস কি জন্য, এটা হলো প্রফেশনালি কারেক্ট আর কি। কি জন্য? কারণ এখানে দেখেন আপনি যখন এই টাইমটা দেখবেন যে আপনি চাইলে কোন কোন প্রসেসে আপনি চাইলে আপনার হাতে সময় আছে চাইলেই ইচ্ছাকৃতভাবে ডিলে করবেন, সেই জিনিসটা কিন্তু এখানে ক্লিয়ারলি ভিজিবল হয়, যে আপনি চাইলে বুঝতে পারবেন যে কোন জায়গাতে ডিলে করতে পারবেন। কিন্তু এই লাইনে দেখেন যেহেতু স্ল্যাক 0, এই লাইনে কিন্তু আপনি একদিনও ডিলে করতে পারবেন না, তাইলে আপনি প্রজেক্ট ডেডলাইন মিস করবেন। কিন্তু এই লাইন বরাবর যদি আপনি চিন্তা করেন, এই 3 নাম্বার টাস্ক, 5 নাম্বার টাস্ক অথবা 6 নাম্বার টাস্ক, এই হাতে আপনার কাছে 1 মাস করে সময় আছে। স্ল্যাক 1 মানে 1 মান্থ সময়, স্ল্যাক 1 মানে 1 মান্থ সময়। তো এই টাইমটা থাকলে তার মানে এখানে যদি প্রজেক্ট সামহাও কোনো রকম 10, 15, 20 দিন ডিলে হয়, আপনার টেনশন করার কিছু নাই। হোপফুলি ক্লিয়ার করতে পেরেছি। স্যার জি স্যার। কোশ্চেন দুটো আরেকবার একটু বলবেন? কোনটা? এই যে বললেন যে কোশ্চেন গুলি আসতে পারে এরকম, এই কোশ্চেন দুটো আরেকবার একটু বলবেন? আচ্ছা, আমি আপনাকে ধরে নেন আপনাকে এরকম একটা জিনিস দিয়ে দিব, ঠিক আছে? এরকম একটা কোশ্চেন দিয়ে দিব যেখানে আপনার অ্যাক্টিভিটি থাকবে, অ্যাক্টিভিটি টাইম থাকবে, কার কার সাথে ডিপেন্ডেন্সি থাকবে। বলতে পারি যে আমরা এখানে অ্যাক্টিভিটি অন নোড নেটওয়ার্কটা ডিজাইন করো এবং সেক্ষেত্রে ক্রিটিক্যাল পাথ এবং প্রজেক্ট ডিউরেশন বের করো। ঠিক আছে? আচ্ছা, এর বাইরে যেটা আসতে পারে সেটা হলো যদি এইভাবে দেই তাহলে আপনারা সিম্পলি যেটা করবেন, যা শুধুমাত্র পথগুলা বের করবেন। এখানে দেখেন 4টা পথ আছে, 4টা পথ থেকে যে কোনো 4টা পথ বের করে আপনি বের করে দিবেন যে আমার এখানে কি পরিমাণ ক্রিটিক্যাল পথ আছে অথবা কোন জায়গাটা হলো ক্রিটিক্যাল পথের মধ্যে পড়ে। ঠিক আছে? আর যদি বলে দেই স্পেসিফিক্যালি যে স্ল্যাক এর মাধ্যমে বের করবেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এরকম একটা টেবিউলার ফরম্যাট আর্লি স্টার্ট আর্লি ফিনিশ থেকে স্ল্যাক বের করতে হবে। বের করে আপনি করতে পারেন, অথবা আমরা যে ডায়াগ্রামটা দেখলাম ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস সেটার মতো করে করতে পারবেন। 3টা অপশন আছে। একটা হলো ডিপেন্ড অন কোশ্চেন, কোশ্চেনে যদি স্ল্যাকের কথা বলা থাকে তাহলে ডায়াগ্রাম থেকে করতে হবে অথবা এই টেবিল করতে হবে। আর যদি স্ল্যাকের কথা বলা না থাকে তাহলে 3টা অপশন থেকে যে কোনো একটা অপশন চুজ করতে পারবেন।
আশা করি বোঝাতে পেরেছি। জি স্যার। ওকে, আচ্ছা আমরা এরপরে আমরা একটু ক্লাসের অ্যাটেন্ডেন্সটা নিব। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নতুন আরেকটা লিংক দিব। লিংক দিয়ে আমরা আমাদের আরেকটা প্রজেক্ট শিডিউলিং এর যে টেকনিক